এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ দ্বিপ্রাহরিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রতি বুধবার ঠিক বেলা 2টোর সময় আমরা আমাদের শহর দুর্গাপুর এবং দুর্গাপুরের চারপাশের বিভিন্ন সামাজিক সংগঠন যারা নানা ধরনের কাজকর্ম করে চলেছেন মানুষের জন্য নানা দিক থেকে। কেউ হয়তো রক্ত সংগ্রহে রয়েছেন, কেউ থ্যালাসেমিয়া রয়েছেন, কেউ গাছ লাগাচ্ছেন, কেউ হয়তো তেমন সচ্ছল নয়, সেই পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন বিনা পয়সায়, বিনা খরচে। নানা ধরনের মানুষ দুর্গাপুরে নানা সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে চলেছেন। আমরা আমরা বলছিলাম যে কথা, যে এই সমাজকর্মই হচ্ছে আসল মানুষের ধর্ম। সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত আছেন যে সমস্ত গণসংগঠনগুলো, সেই সব সংগঠনগুলোকে আমরা আপনাদের সঙ্গে এটা কিছুটা আলাপ পরিচয় করিয়ে দেবো। তারা কাজ করেন প্রচারের আলোতে আসবার জন্য খুব ব্যস্ত হন না। তারা ভাবেন যে আমরা যে কাজটা করছি সেটা যেন মানুষের উপকার হয়। কিন্তু এক্সপ্রেস নিউজ চ্যানেল আমরা দায়িত্ব নিয়েছি যে এই সমস্ত সংগঠনগুলোকে আপনাদের সঙ্গে একটা আলাপ পরিচয় করিয়ে দেওয়া। দরকারে তাদের সাথে থাকুন এবং তাদের পাশে এসে দাঁড়ান, তাহলে কিন্তু আপনিও একজন সমাজকর্মী হয়ে উঠবেন। আজকে আমাদের এই আসরে উপস্থিত আছেন দুর্গাপুর দক্ষিণবঙ্গীয় মানবিক এবং প্রাকৃতিক বিকাশ সোসাইটির সম্পাদক পুলক গোস্বামী। পুলক, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। নমস্কার। পুলক, তোমরা একটা সংগঠন করে তোমাদের নামের মধ্যে অনেকটা বোঝা যাচ্ছে, যদিও একটু খোটোমোটো লাগছে নামটা আমার, তো যাই হোক, মানবিক এবং প্রাকৃতিক বিকাশ সোসাইটি, কি কাজ করো তোমরা? মানে তোমরা কি লক্ষ্য নিয়ে সোসাইটিটা করেছো? প্রথমত বলি যে একটা দীর্ঘদিন ধরে মানকর এলাকাতে জীবনকাঠি বলে একটি জীবনকাঠি প্রতিবেশ, তারা সেখানে প্রায় 40 ধরনের দেশীয় ধানের বীজকে তারা রক্ষা করে আসছেন। সেখানে তারা যেভাবে চাষবাসটা করেন সেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, অর্থাৎ এখানে কোনো রকম রাসায়নিক সার কিন্তু ব্যবহার করা হয় না, সমস্তটাই গোবর সার বা প্রাকৃতিক সার ব্যবহার করে ওখানে এটা হয়। এবং মাটির তলাকার যে জল, যে ভৌম জল, সেই জলকে যথাসম্ভব কম যাতে খরচ করা হয় তার জন্য শুধুমাত্র বর্ষার জল তাকে পুকুরের মধ্যে ধরে রেখে সেই পুকুর থেকে যতটা কম জলের চাষ হয় তার পরিকল্পনা করে সেই চাষবাসগুলো কিন্তু সেখানে হচ্ছে। যেমন ডালের চাষ হয়, যেমন আপনার মিলেটের চাষ হয়, এটা তারা করে আসছে। আর তৃতীয় আরেকটা জীবনকাঠির উদ্দেশ্য হচ্ছে যে যথাসম্ভব কম ফসিল ফুয়েল ব্যবহার করা। কারণ
এই যে আজকের যে প্রকৃতি পরিবেশটাকে আমরা প্রত্যেকেই আজকে একমত হবেন বা তারা দেখতেও পাচ্ছেন যে কিভাবে প্রকৃতি পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এবং সেই ধ্বংসের একটা প্রধান কারণ যেহেতু ফসিল ফুয়েল, সেই জন্য সম্পূর্ণরূপে বন্ধ করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো কয়েকজনের শুধু প্রচেষ্টায় হবে না, তার জন্য একটা সামাজিক আন্দোলনের দরকার। তো সেই জন্য যথাসম্ভব কম ফসিল ফুয়েল ব্যবহার করে কি করে এটাকে করা যায় তার একটা প্রচেষ্টা কিন্তু এটা চালিয়ে আসছে। এবং এর সাথে সাথে ওখানে ওই এলাকার যে মানুষজন, যে সমস্ত গরিব মানুষ যারা এই কৃষির সাথে যুক্ত, প্রায়শই যেটা দেখা যায় যে গ্রামের থেকে, যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে গ্রামের থেকে অল্প দীক্ষা পেয়ে বা না পেয়ে তাদের কিন্তু একটা বড় অংশ কিন্তু শহর পানে চলে যাচ্ছে, এবং যাদেরকে আমরা বলছি পরিযায়ী শ্রমিক, যে জিনিসটা আমরা আমাদের চোখের সামনে এতদিন ছিল না, কিন্তু কোভিড কালে যে ভারতবর্ষের বিভিন্ন শহরগুলো থেকে যে ব্যাপক পরিমাণে পরিযায়ী শ্রমিক, এবং বাংলার যে কি বিশাল পরিমাণে পরিযায়ী শ্রমিক গেছে সেইটা আমাদের সামনে চলে এলো, এবং তারা কি কষ্টের ভেতর দিয়ে তারা বাংলায় ফিরে এলো আর কি। সেই জন্য এই যাতে তারা গ্রামকে ভালোবাসে, গ্রামের যে কৃষি যে সম্পদ, সেই সম্পদটা যারা করে, যারা চাষবাস করেন, যারা এই খেটে খেয়ে ওখানে বৃক্ষ চাষ করেন, বৃক্ষ লাগান, তো তাদের এই কাজকে যাতে তারা সম্মান করতে শেখেন, সেই জন্য সেখানকার প্রান্তিক মানুষের ছেলেপুলেদের তাদেরকে ওখানে কিন্তু একটা স্কুলের মধ্যে তাদের শিক্ষা দেওয়া। আমরা এই আরও খুঁটিনাটি এই ব্যাপারটা আসবো। একটা কথা ঠিক যে আমাদের দেশে বিশেষ করে পৃথিবীর অন্যান্য দেশেও হয়েছে, প্রয়োজনের খাতিরেই হয়েছে, অতিরিক্ত জনসংখ্যার জন্য আমরা অধিক ফলনশীল শস্য, সেটা চাল বা ধান বা গম বা অন্য কিছুই হোক, এই উৎপাদনের জন্য আমাদের যে বহুল ব্যবহৃত, আমাদের যে দীর্ঘকালের ঐতিহ্যগত যে সমস্ত আমাদের ধানের ধরন, সেগুলো পাল্টে আমরা এমন কিছু ধান বীজ তৈরি করবার চেষ্টা করেছি যাতে খুব তাড়াতাড়ি এবং বেশি ফলন হয়, এবং সেই জন্য রাসায়নিক সার ইত্যাদি প্রয়োগ করে এটা আমাদের ছিল। ধীরে ধীরে আমরা বুঝতে পেরেছি এর ক্ষতির দিকটা, কিন্তু একই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির যে হার, তাকে যদি দুমুঠো খাওয়াতে হয় তাহলে প্রয়োজনীয় পরিমাণটাও তো তৈরি করতে হবে। তো এ ব্যাপারে অবশ্য আমরা জানি, তোমরাও জানো, দেবলবাবু খুব কাজ করেছিলেন যে আমাদের পুরনো বিভিন্ন শস্যর, এর কতগুলো অন্য উপকারও আছে, আমরা পুলকের সঙ্গে আলোচনা করতে করতে আসবো। পুলক, তুমি এই মান করে যেটা বলছো, এটা ওই আমাদের মাধুরী রাজা ওরা যে কাজটা করতো। হ্যাঁ, আচ্ছা, তো সেখানে আছে যে এখন কৃষি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু ধরো পুলক, সত্যি কথা যে আজকের পৃথিবীতে প্রযুক্তির এই পরিণতি, আমি উন্নয়ন বলো বা না বলো কিছু অসুবিধা, কিন্তু প্রযুক্তির বর্তমান অবস্থাতে আজকের পৃথিবীতে প্রযুক্তিগত যে স্বাচ্ছন্দ্য, যেটা আমাদের কাছে হাতের মুঠোয় চলে এসছে প্রায়, সেটাকে এড়িয়ে আজকের প্রজন্ম বা এর পরের প্রজন্মকে গ্রামে আটকে রাখাটা কি খুব উচিত কাজ হবে? না, বিষয়টা ঠিক ওরকম না। আচ্ছা, আজকে গ্রাম এবং যে শহর, এই গ্রাম এবং শহরের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। একটা দূরত্ব কিভাবে হয়েছে, যে গ্রামে উৎপাদনটা সংগঠিত হচ্ছে, মানে কৃষি পণ্যের কথা বলছি, সেই কৃষি পণ্য গ্রাম থেকে শহরের মানুষগুলিকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আনতে হচ্ছে। এই যে যখন গ্রাম থেকে শহরে নিয়ে আসা হচ্ছে, তখন জমির যে উর্বরতা, সেই উর্বরতা কিন্তু, অর্থাৎ জমির ভেতরকার যে মিনারেলস, সেইগুলি খাদ্যের মধ্যে দিয়ে কিন্তু সেগুলি শহরে চলে আসছে, এবং শহরের মানুষ সেইগুলো ভোগ করার পর তারা যে বজ্র তৈরি করছেন, সেই বজ্রটা কিন্তু শহরের মানুষের ওইখানে জমা হয়ে সেখানে শহরের মানুষদের মধ্যে কিন্তু রোগ বালাই সৃষ্টি করছে। এবং শহরে আবার যে ইন্ডাস্ট্রি হচ্ছে, সেই ইন্ডাস্ট্রির ফলে কিন্তু যে
ব্যাপক পরিমাণে পরিবেশকে দূষণ করা হচ্ছে। আমরা যদি আমাদের এই দুর্গাপুর শহরের কথাটাকে যদি ভাবি, তাহলে দেখবেন যে এই যে কারখানাগুলো হয়, কারখানাগুলো চলছে, সেখানে আমাদের ব্যাপক পরিমাণে বিজলি লাগে। সেই বিজলির জন্য আমাদের কি হচ্ছে, ব্যাপক পরিমাণে কয়লার ব্যবহার হয়। সেই কয়লার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আবার এই গোটা ক্লাইমেটের একটা ব্যাপক ক্ষতি করছে। কারণ এই একটা চাদর তৈরি করছে ও একটা, যে চাদরের ভেতর দিয়ে কিন্তু সূর্যের আলোকে সে যখন সূর্যের আলো ঢোকে তখন সেই চাদর ভেদ করে ঢুকে যায়, কিন্তু পৃথিবী নিয়ে তারপর পৃথিবী যখন 35% সূর্যের আলোটা যেটা শোষণ করেছিল তার থেকে 35% রেখে বাকিটা ছেড়ে দেয়। সেই সূর্যের আলো যখন আবার কিন্তু মহাকাশে ফিরে যেতে পারে না, তার কারণ ওই কার্বন ডাইঅক্সাইডের চাদরের জন্য। কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ওই যখন প্রবেশ করছে তার থেকে অনেক বড়, ফলে সেটা ভেদ করে আর যেতে পারছে না। ফলে সেই যে শক্তি, সেই শক্তি পৃথিবীর মধ্যে থেকে যাওয়ার কারণে পৃথিবী ক্রমশ গরম হয়ে উঠছে। এবং আরেকটা জিনিস, যেমন ধরুন দুর্গাপুর কারখানা, এই যে সে তার এই কাজগুলি করবার জন্য সে বাতাসের থেকে প্রচুর পরিমাণে অক্সিজেনও নিয়ে নিচ্ছে, এবং সেই অক্সিজেন শুধুমাত্র দুর্গাপুরের বাতাস থেকেই নিচ্ছে না, আশেপাশের যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলির থেকেও সে কিন্তু অক্সিজেনটা নিয়ে নিচ্ছে। অথচ এই গ্রামগুলিকে তার যে দেওয়ার আছে, সেই দেওয়াটা কিন্তু এখানে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই নেওয়া দেওয়ার যে ব্যাপারটা, সেটা বন্ধ হয়ে আছে। সেটা কিভাবে হতে পারে? সেটা হতে পারে যেমন ধরুন আমাদের দুর্গাপুরে ডিএসপির কারখানারই আমরা জানি বিজনে যে এই বজ্র থেকে তাকে রিফাইন করে তাকে একটা সার তৈরির একটা ইয়ে আছে, প্রজেক্ট আছে, এবং সেখানে আমরা গিয়েছি এবং দেখেছি যে প্রচুর পরিমাণে সার সেখানে কিন্তু তৈরি হয়ে আছে। তবে এখন সেটা খুব চলে কিনা আমি জানি না, কিন্তু সেইখানকার যে গাছপালাগুলো, সেই গাছপালাগুলো এত সুন্দর, এবং সেই যে তার যে গাছের যে একটা হচ্ছে সার, আর দ্বিতীয় হচ্ছে যে তার যে বাতাস, সেই বাতাসটা এত সুন্দর বাতাস পেয়ে গাছগুলি তার একদম মনে হবে যেন অরণ্যের গাছ। আর না, এখানে পুরো অনেকগুলো কথা আছে, তুমি সবগুলি জরুরি কথা বললে আমাদের দর্শকরা নিশ্চয়ই এই ব্যাপারটা, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এটা বুঝতে পারছেন। দেখো, 1 নম্বর প্রথম কথা বলছি যে চলো গ্রামে ফিরে যাই। আজকে এই স্লোগানকে আমরা দিতে পারি। এখন কথা আমি আবারও বলছি যে একটা হতে পারে আমরা শহরের সুবিধা বলতে যা যা বুঝি, সেই সুবিধাগুলো গ্রামে পৌঁছে গেল। গ্রামীণ পরিবেশ বলতে যা বুঝি, প্রধানত গাছপালা, ছায়া, সেটা শহরে কিছুটা আসলো। এইভাবে একটা ভারসাম্য হলেও হতে পারে। তুমি বিশেষ করে নির্দিষ্টভাবে যে বর্জ্য প্রক্রিয়ার কথা বলেছো, আমি সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু আমি সরাসরি একদম পরিষ্কারভাবে জানতে চাই যেটা, দেখো, গান্ধীজি নিজে তার যে অর্থনৈতিক ভাবনা ছিল সেটা সবসময় বলতেন যে স্বনির্ভর গ্রাম, যে একটা গ্রামের যে পড়ার পরিধেয় লাগবে সেটা সেই গ্রামেরই তাঁতি বানাবে, একটা গ্রামের কোদাল বেলচা লাগবে সেটা সেই গ্রামেরই কামার বানাবে, ইত্যাদি করে, মানে একেবারে স্বনির্ভর গ্রাম। এই গ্রামের কোথাও বাইরে যেতে হচ্ছে না। ক্রমশ জনসংখ্যা বেড়ে যায়, নানা রকম অন্যান্য কারণ থাকে, সেগুলো হতে হতে এই যে ধোপা, নাপিত, কামার, কুমোর ইত্যাদি যারা, এরা কিন্তু আর সেই জায়গাটা পাচ্ছিল না, যে স্বয়ংসম্পূর্ণ হতে পারছিল না শুধু গ্রামটুকু নিয়ে, ফলে তাকে বেরোতে হচ্ছে। সুতরাং গান্ধীজির এই অর্থনৈতিক ভাবনাকেও আমরা কিন্তু খুব জোরালো সমালোচনা করেছি, যে স্বনির্ভর গ্রাম প্রকৃতপক্ষে সম্ভব না। এরকম হতে পারে যে 10টা 20টা বা একটা মহকুমার গ্রাম নিয়ে, যে এই মহকুমা এইটা করবে, ওই মহকুমা এটা করবে, এরকমভাবে হলেও হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যেভাবে প্রযুক্তি ছড়িয়ে পড়ে তাতে আজকে এটা সম্ভব না। আজকে পরিধেয়র ক্ষেত্রে তো আমরা বলতে পারি না যে কাপড়ের মিলগুলো বন্ধ করো, সব তাতে বোনো, এটা সম্ভব নয়। আমি বাস্তবতার দিক থেকে দাঁড়িয়ে বলছি। সেক্ষেত্রে তোমাদের যে কাজটা তোমরা করছো, যে দেখো সমস্যা, এই দুর্গাপুর ইস্পাত কারখানা যখন পরিকল্পনা করা হয় তার শহরের, সবগুলো ছিল এমনকি জন্ম কোথায় হবে, মৃত্যু কোথায় হবে, পুরানো কোথায় হবে, কবর দেওয়া কোথায় হবে, এগুলো নির্দিষ্ট করা ছিল। এবার আমরা এগুলোকে ঠিক ভালো মতো নিলাম না, না নিয়ে বর্জ্য ওখান দিয়ে যাবে কেন, এখানে মরা পোড়ানো হবে কেন,
এখানে কবর দেওয়া হবে কেন, নানা ধরনের আপত্তি শুরু করলো। ফলে কিছু কিছু পিছাতে পুরো পরিকল্পনাটা একটা সময় নষ্ট হয়ে গেল। এটা নানা কারণে হয়েছেও, হয় আমরা অনেকেই দায়ী, সবাই দায়ী, সেভাবে না। কিন্তু আমি একদম স্পেসিফিক বলবো, আজকে তোমাকে যে জন্য ডেকেছি, তোমাদের যে সংগঠন ঠিক সরাসরি মানুষের মধ্যে কিভাবে কাজ করছে? আমাদের সংগঠন প্রথম কথা হচ্ছে যে তুমি মানকরের একটা উদাহরণ দিয়েছো, সেখানে অলরেডি দীর্ঘকাল ধরে কাজ হচ্ছে, আমরা অনেকে পরিচিত জানি। হ্যাঁ, এই আপনি বলছো প্রাকৃতিক বিকাশে তোমার সংগঠন কি কাজ করছে? হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমরা এই দুর্গাপুরের মধ্যে যে প্রকৃতি পরিবেশের সাথে মানুষের যে একটা ওতপ্রোত সম্পর্ক, মানুষ প্রকৃতিরই একটা অংশ, কিন্তু আমরা সবসময় কি করি যে মানুষ এবং প্রকৃতি দুটোকে আমরা ভাগ করি এবং মানুষকে আমরা শ্রেষ্ঠতর করে ভাবতে থাকি এবং প্রকৃতি হচ্ছে আমার ভোগের একটা বস্তু হিসাবে তাকে আমরা দেখি। কিন্তু আসলে সম্পর্কটা তো তা নয়। আমি আমার প্রয়োজনের জন্য উৎপাদন করতে গিয়ে আমি আমার যে কতগুলো চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য প্রকৃতিকে আমরা পরিবর্তন করি, কিন্তু প্রকৃতিকে যে পরিবর্তন করি আমরা, সেই তার জন্য যে হাতিয়ার লাগে বা যে মেশিন লাগে সেটাও কিন্তু আমরা প্রকৃতি থেকেই গ্রহণ করি। সুতরাং প্রকৃতিকে বাদ দিয়ে আমি কিন্তু আমার অস্তিত্ব কিন্তু সম্ভব নয়। কিন্তু এইটা করতে গিয়ে যেটা হয়েছে যে ধরুন ভারতবর্ষে ভারতবর্ষের যে এশিয়াটিক যে সোসাইটি, তার যে এশিয়াটিক যে উৎপাদন ব্যবস্থা সে দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে এবং তাতে কিন্তু কোনোদিন কোনো সমস্যা কিন্তু দেখা দেয়নি প্রকৃতির সাথে। কারণ এখানকার প্রকৃতিকে মানুষ যেন দেবতা জ্ঞান হিসেবে ভেবেছে, কালচারেও সেই জায়গাটা এসেছে। এখানকার নদী মা হয়ে উঠেছে, পর্বত তাদের দেবতা হয়ে উঠেছে। তো বর্তমান যে সমাজ ব্যবস্থা, বর্তমান যে অর্থনৈতিক ব্যবস্থা, তার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে যেভাবে হোক আমাকে আরও বেশি অর্থ উপার্জন করে নিতে হবে। এই অর্থ উপার্জন করার জায়গা থেকে সে কিন্তু প্রকৃতিকে তার অর্থ উপার্জন করার একটা হাতিয়ার হিসেবে সে দেখে এবং এই দেখার কারণেই যেটা হয়েছে যে আজকে প্রকৃতির সমস্ত যে তার যে একটা সুস্থায়ী, যে একটা প্রকৃতির মধ্যে যে সুস্থায়ী একটা যে সম্পর্ক নিয়ে প্রকৃতি চলে, অর্থাৎ প্রকৃতি নিজেকে আবার পুনরুৎপাদন করে, কিন্তু সেই পুনরুৎপাদনের গতিটা আমরা যেভাবে আমাদের চাহিদাটাকে পূরণ করার জন্য প্রকৃতি থেকে নিয়ে নিচ্ছি, সেই পূরণটা কিন্তু প্রকৃতি করে উঠতে পারছে না। কারণ তার প্রকৃতির একটা নির্দিষ্ট নিয়মে চলে, সে কিন্তু একটা সীমাবদ্ধ। এই জন্যই কিন্তু আজকে দেখা যাচ্ছে এখানে একটা কথা পুলক, তুমি বলছো, অত্যন্ত দর্শকরাও শুনছেন, পুলক যেভাবে বলছে আমিও হাঁ করেই শুনছি, সত্যি সেভাবে বললে পরে ও যেভাবে এই ঘটনাটা বিশ্লেষণ করছে। অন্য দিক থেকে পুলক আমার নিজের মনে হচ্ছে যে দেখো, তোমার কাছে জানতে চাই, সেভাবে যদি বলো, ধরো প্রাণী জগতের অন্য যে সমস্ত সদস্যরা আছেন মানুষ ছাড়া, তারা প্রকৃতির দেওয়া বৈশিষ্ট্যের বাইরে কিন্তু তারা কেউ যেতে পারেনি। যাকে প্রকৃতি যেরকম বৈশিষ্ট্য দিয়েছেন প্রাকৃতিকভাবে সেরকম আছে। তাই তো কারো চশমা নেই, মানে আমি কথা বলছি, তারা তো আমার মধ্যে জামা পড়ে না। ঠিকই তো। মানুষ কিন্তু বিবর্তনের মানে যখন আমরা মানুষ হয়ে উঠলাম, জানি না মানুষ হলাম কিনা, যে এই অবস্থায় আপাতত হাস্যকর মনে হতে পারে, আমরা কিন্তু প্রথম দিন থেকেই প্রকৃতিকে কাজে লাগিয়েছি। হ্যাঁ, প্রকৃতির বৈশিষ্ট্যতে সন্তুষ্ট থাকিনি না, এবং বৈশিষ্ট্যতে সন্তুষ্ট থাকিনি বলেই এখন এটাকে এগিয়েছি না পিছিয়েছি এটা বলা হয়তো তর্কাতর্কি হতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা আজকে এই অবস্থায় এসে পৌঁছেছি। এখন এই অবস্থা পৌঁছাতে হলে প্রকৃতিকে, তুমি যেটা বলছো, প্রকৃতিকে পণ্য করা, প্রকৃতিকে ব্যবহার করা, কারণ আমি তো গাছের বাকল দিয়েই প্রথম লজ্জা নিবারণ করেছি, লজ্জা বলেছি। গরু বা ঘোড়াতে লজ্জা বলে ব্যাপারটা নেই স্যার, আমি মনে করি সেটা লজ্জা। তো বা অন্য যে কোনোভাবেই বলো, বা আমি বলতে পারি প্রথম যেদিন দুটো হাত তুলে নিলাম মানুষ হিসাবে, ওই যে পড়ে থাকা একটা ডাল নিলাম, সেটাকে তুমি যন্ত্রই বলো বা অস্ত্রই বলো, আত্মরক্ষার জন্য অস্ত্র হতে পারে বা উপরের ফলটা পারবার জন্য যন্ত্র হতে পারে, সেটা তো প্রকৃতিকেই কাজে লাগে। আমি সোজাসুজি বুঝবার চেষ্টা করছি, মানে এর মধ্যে ইনি তো এই জায়গাটা দাঁড়িয়ে আমরা কিন্তু প্রকৃতিকে ব্যবহার করছি। এক, তারপর তুমি সবটা বলবে, আমরা তারপরে দর্শক। 2 নম্বর হচ্ছে, ধরো বিবর্তনের যে প্রাথমিক শর্ত, সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট।
পরিস্থিতি যদি সামলাতে না পারো বাবু ফুটে যাও। কত প্রাণী চলে গেছে, আমরা নেই, আবার কত 800টার মতো প্রাণী আজও বেঁচে আছে, টিকে আছে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। তো ধরো আমরা কি ধরে নিচ্ছি যে বিবর্তন শেষ প্রাণী জগতে? এটার থেকে কেন বলতে চাইছি এই জন্য যে ধরো যাক মানুষ কি নিজেকে এভাবে তৈরি করে নেবে না, বা অন্য একটা প্রাণী তৈরি হয়ে যাবে না যে প্রাণীটা কার্বন ডাইঅক্সাইডেই তার জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় উঠেছে অক্সিজেনের চেয়ে। আমি বলছি যে প্রকৃতির যে বদল হচ্ছে, এই বদলের সঙ্গে কি আমি নিজেও মানিয়ে নিয়ে একটু অন্যরকম হয়ে যাচ্ছি না? ধরো আমরা শুনেছি, সবটা সত্যি এখনো তথ্যটা পাওয়া যায়নি, একটা অঞ্চলে মানুষের দৈর্ঘ্য ধীরে ধীরে কমে গেল এই বিবর্তনের পরও, মানে মানুষ হয়ে ওঠার পরও আমি বলছি। তো আমি জানতে চাইছি যে এটা পুলক তোমার কাছে খুব পরিষ্কারভাবে দর্শকদের বলো, এবং আমি তো হা করে শুনছি। এই দুটো জায়গা থেকে আমি মানুষ প্রাণী হিসাবে প্রকৃতিকে ব্যবহার করেই বড় হয়েছে, প্রথম কথা বলি। আর 2 নম্বর হচ্ছে বিবর্তন কি শেষ হয়ে গেছে? মানুষ কি এই পরিস্থিতি মানিয়ে নিতে পারবে না? আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি যে মানুষ তার যে সভ্যতাকে গড়ে তুলেছে প্রকৃতিকে নিয়েই গড়ে তুলেছে, কিন্তু মানুষের সভ্যতা একটা আলাদা, সেটা হচ্ছে মানবিক সভ্যতা। সেটাকে আমরা মানবিক, তার মূল হচ্ছে শ্রম। এখন এই শ্রমের বিবর্তনের ভেতর দিয়ে মানুষ নিজেকে পরিবর্তন করতে করতে আজকে সমাজ ব্যবস্থায় আমরা এসেছি। আমরা এত প্রযুক্তি তৈরি করেছি, এত আমরা সুবিধা অর্জন করেছি, এত আমাদের ভোগ বিলাসকে আমরা বাড়িয়ে তুলেছি, ঠিক আছে, কিন্তু আমরা ওই যে মুহূর্তে প্রকৃতিকে আমরা যে মুহূর্তে ভুলতে বসেছি যে প্রকৃতির আমি একটা অঙ্গ, সেই মুহূর্ত থেকে কি হয়েছে, প্রকৃতি কিন্তু তার বিপর্যয়গুলো কিন্তু শুরু হতে করেছে। এবং এইটা কিন্তু ইউরোপীয় সভ্যতার কারণে কিন্তু হয়েছে। এবং যত তারা গোটা পৃথিবী জুড়ে এই যে এশিয়াটিক মোড অফ প্রোডাকশন যেটা ছিল, সেইটাকে যত ভেঙেছে, তত কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই যে প্রাকৃতিক যে সভ্যতাগুলি, সেগুলি নষ্ট করে ইউরোপিয়ান সভ্যতা যে এগিয়ে চলেছে, এবং তার ফলস্বরূপে এখানকার সমস্ত জায়গাগুলোকে ভেঙে দিয়েছে। এবং এর ফলে যেটা হচ্ছে যে তার মানে কি আমরা কি তাহলে আবার সেই পুরনো ওই জায়গায় কি ফিরে যাবো? গা ফিরেছে অরণ্য বা অরণ্যে গিয়ে কি বসবাস করব? না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যেহেতু আমরা প্রকৃতিরই সন্তান, প্রকৃতি অন্যান্য মানুষ ছাড়া বাকি সমস্ত পশু পাখি প্রাণীদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেয়নি, সেটা হচ্ছে যে কি, ব্রেন। যে ব্রেন কি করতে পারে, আমাদের মানুষের ব্রেন প্রকৃতির প্রতিচ্ছবি যেমন সে নিতে পারে, এবং সে প্রকৃতির ওখান থেকে তার একটা আকাঙ্ক্ষা তৈরি করতে পারে, এবং সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য সে শ্রম করে প্রকৃতিকে পরিবর্তন করতে পারে। এই যে মানুষের মানবিক গুণ, যেটা অন্য কোনো পশু পাখিদের মধ্যে নেই, ফলে প্রকৃতি কিন্তু আসলে এই মানুষকে তৈরি করে দাবি করছে যে তুমি তোমার এই ব্রেনটা দিয়ে তুমি তোমার এই প্রাকৃতিক যে তোমার সম্পর্কটা, অন্যান্য পশু পাখি তাদেরও যে এখানে পৃথিবীতে বেঁচে থাকার যে অধিকার শুধু নয়, তারাও যে মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য শর্ত, এইটা বুঝে তুমি তোমার প্রকৃতিটাকে ঠিক করো। এইটা হচ্ছে প্রকৃতির কিন্তু চমৎকার বললেন দর্শকরা। পুলক বড় চমৎকার ভাবে বললো যে আমরা প্রায় বলি যে এটা তত মানবিক না। এই কথাটার মানে কি হবে? মানুষের মতো ব্যবহার, মানুষের মতো চলা। আমরা অনেক সময় পাশবিক বলি, আমি অবশ্য খুব আপত্তি করি যে যখন এই বিভিন্নভাবে বিশেষ করে ধর্ষণ টর্ষণ ইত্যাদির কথা হয়, সব বলে পাশবিক আচরণ। পশুদের মধ্যে ধর্ষণ নেই, এবং সময় এবং সম্মতি ব্যতি রেখে পশুরা কোনো যৌনতায় যায় না, সেগুলো আলাদা কথা। কিন্তু মানুষ মানবিক, এই প্রকৃতি মানুষকে সৃষ্টি করেছে বিবর্তনের মধ্যে দিয়ে, যেভাবে বলুন। একই সঙ্গে মানুষের কাছে প্রত্যাশাও তো প্রকৃতির, যে তুমি তো একা নও, তুমি সবাইকে নিয়ে চলো, এবং এই সবাইকে নিয়ে চলার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে মানবিক। যার জন্য আমরা এই যে প্রতি বুধবার 2টোর সময় যে এই সামাজিক সংগঠনগুলোকে এই জন্য ডাকছি, যে এই সামাজিক সংগঠনগুলো প্রকৃতপক্ষে যারা গড়ে তুলেছেন, তারা একা নন, তারা চাইছেন আমরা সবাই মিলে চলি, সবার যাতে ভালো হয়, সবাই যাতে খুশিতে থাকে, সেরকমগুলো কাজ করি। আজকে আমরা আলোচনা করছি দুর্গাপুর দক্ষিণবঙ্গীয় মানবিক এবং প্রাকৃতিক বিকাশ সোসাইটির সম্পাদক আমাদের পুলকের সঙ্গে। এবং পুলক আরও একটা কথা বলেছে, যেটা নিয়ে আমি পুলকের সঙ্গে পরে আবার আলোচনায় যাব।
সেটা হচ্ছে যে মানব সভ্যতা বলে, যদিও প্রচুর মাইগ্রেশন হয়েছে এদিক ওদিক করে, সেই গল্প আলাদা, তথাপি প্রধানত বোধহয় দুটো ভাগ আছে, প্রাচ্য আর পাশ্চাত্য প্রধানত। এবং প্রাচ্যের যাপন, সে কৃষিকাজে হোক, পারস্পরিক পারিবারিক সম্পর্কে হোক, তার সমস্ত ব্যাপারে অনেকটাই পৃথক। এবং বড় চমৎকারভাবে বলেছে যে প্রকৃতি কিন্তু এখানে বড় আপনজন, কখনো মা, কখনো দেবতা, কখনো প্রভু। প্রকৃতিকে আপন করে মানুষ প্রাচ্যে, যেটা এশিয়ান কালচার বলছে, সেটা কিন্তু ঘটনা। পাশ্চাত্য সেদিক থেকে কিন্তু যতটা পরে ছিনিয়ে নাও, এর দিকে একটু বেশি ঝোঁক ছিল। এবং কিন্তু ঘটনাচক্রে এশিয়াও কিন্তু ক্রমশ এই পাশ্চাত্যের ধরনটা কিন্তু আমরা ধীরে ধীরে দেখছি। কখনো প্রযুক্তির দোহাই দিয়ে না নিলেও হয়তো হতো, এই দেবলবাবুর কথা বলছিলাম, কারণ ওই চাষের, আচ্ছা সে কথা আমরা পরে আলোচনা করব। আমি এখন সরাসরি জানতে চাই, তোমার এই যে দুর্গাপুর দক্ষিণবঙ্গীয় মানবিক ও প্রাকৃতিক বিকাশ সোসাইটি, এই শহরে একদম নির্দিষ্টভাবে তোমরা কোন কাজটা করছো? আলোচনা করছো স্কুলের ছেলেদের সঙ্গে, নাকি নিজেরা হাটে বাজারে নেমে এই কাজটা করছো, না কি করছো তোমরা? দুর্গাপুর শহরে আমরা যেটা কাজটা করছি এখন, যে দুর্গাপুরের মানুষজনকে আমরা একটা এই মানবিক প্রাকৃতিক যে সংযোগ, সহযোগিতা, সেই ব্যাপারে আমরা তাদেরকে একটা সচেতনভাবে গড়ে তোলার একটা প্রয়াস আমরা চালাচ্ছি। এবং তার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে এই বিষয়ের উপর নিয়ে এসে আমরা সেমিনার করি। এবং একটা সেমিনারে বুদ্ধ এবং তার প্রাকৃতিক দর্শন বলে আলোচনা করেছিলাম, এবং আপনাকেও আমরা সেখানে পেয়েছিলাম। আমাদের সৌভাগ্য যে ওই গরমের মধ্যে, হ্যাঁ, যে তীব্র গরম চলছে, সেই গরমের মধ্যে আপনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং প্রদীপ কাকুও উপস্থিত ছিলেন। তো যাই হোক, তো এটা আমাদের খুবই প্রাপ্য। এটা হচ্ছে যে আমরা এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে আলাপ আলোচনা, কথাবার্তা, সচেতনতা তৈরি করি, এটা একটা কাজ। আর একটা হচ্ছে যে আমরা প্রচার আন্দোলন করি। যখনই কোনো ঘটনা, এরকম প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে আর কি, যেমন ধরুন যে হিমালয়ে ধস নেমে গেল, বা আপনার যে ওই যে গ্লেসিয়াল আউটবাস্ট হয়, বা সিকিমে বা যখন তিস্তার উপরে এরকম বাঁধ ভেঙে পড়ে, তখন আমরা সেই মানুষজনের সপক্ষে দাঁড়িয়ে এবং প্রকৃতির কি কারণের জন্য এখানে মানুষের কোন কোন কাজের কারণে আজকে এই জায়গাটা হলো আর কি, এবং এটা আগামী ভবিষ্যতে যে সভ্যতাকেই ধ্বংসের কিনারাতে ঠেলে দিচ্ছে, এই জায়গাটাকে ধরে আমরা একটা প্রচার করেছি। এবং তার জন্য আমরা একটা এনভায়রনমেন্টাল গ্রুপ হিসাবেও আমরা করেছিলাম। তো এখনও আমাদের সেই রকমভাবে সেই কাজগুলিকে ধরে এখনও কিন্তু আমরা করে উঠতে পারিনি, কারণ দুর্গাপুরের মানুষজন এখনও পর্যন্ত সেই জায়গাটাতে এখনও আসেননি। এবং আমরা আশায় আছি যে আগামী ভবিষ্যতে দুর্গাপুরের মানুষ এই হাতে হাত মিলিয়ে, এবং হয়তো এই দুর্গাপুর থেকেই প্রাকৃতিক আন্দোলনের নতুন দিশা তারা গোটা ভারতবর্ষব্যাপী দেখাবে, এই আশা রেখে। এই আশাটা খুব বড় আশা, এবং এই আশা পূরণ হবে মনে হচ্ছে। কিন্তু একটা কথা বলছি, ধরো প্রায় একই ধরনের কাজ আমাদের শহরে বা শহরের চারপাশে কাজ করছে। ধরো এই পরিবেশ সচেতনতা নিয়েই তারা কাজ করছেন, হয়তো ভিন্ন ধরনের। তোমরা যেমন প্রচার আন্দোলনটা করছো বা মূল বিষয়টা বোঝাবার চেষ্টা করছো, তুমি কার্বন ডাইঅক্সাইডের কথা বলছিলে, কার্বন ডাইঅক্সাইড বা আরও বেশি অক্সিজেন যাতে সরবরাহ হয় শহরে, সেই জন্য কেউ কেউ হয়তো খালি গাছ লাগানোর পরিকল্পনা, সেই ক্ষেত্রে খালি গাছ করে যাচ্ছেন। মানে এই যে নানা ধরনের অর্গানাইজেশন আছে পরিবেশ সংক্রান্তই, এই সংগঠনগুলোর সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, অবশ্যই যোগাযোগ আছে। আমরাও তাদের কাজকর্মটাকে কোনো রকম ছোট কাজ বলে মনে করি না। তারা গাছ লাগাচ্ছেন, গাছ লাগিয়ে তারা গাছগুলি বড় হবে, বড় হয়ে তারা আরও বেশি পরিমাণে অক্সিজেন দেবে, এই কাজটা তো তারা করছেনই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণে অক্সিজেন উৎপাদন করছে গাছগুলি, আর যে পরিমাণে গাছকে কেটে ফেলা হচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো ব্যালেন্স থাকছে না। ফলে যেমন
আমাদেরই আপনি দেখুন যে এই যে বারাসতে যে রাস্তাটা তৈরি করা হলো, যেটা বাংলাদেশে যাচ্ছে, এবং তার ওর জন্য ওখানে প্রায় 1000-এর মতো বোধহয় গাছকে কেটে ফেলা হলো, এবং তার নিয়ে লড়াই আন্দোলন কোর্টে সব কিছুই হলো, কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে রেখে রাস্তাটা নির্মাণ করা কিন্তু সম্ভবপর হয়ে উঠলো না। তো এই যে এইভাবে, বা যেমন ধরুন আমরা তো আজকে আমরা একটা গ্লোবাল ভিলেজে থাকি, মানে বিশ্বগ্রাম, তো বিশ্বগ্রামে আমরা আমাজনের যে জঙ্গল, সেই জঙ্গলে অক্সিজেন দেয় গোটা বিশ্বের 60% অক্সিজেন সে আমাজন জঙ্গল থেকে আমরা পাই। তো সেই জঙ্গলকে কিভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং কারা আগুন লাগাচ্ছে, এই যদি আমরা খোঁজ করতে যাই তাহলে দেখব যে যারা আগুন লাগাচ্ছে তারা আবার একটা কোম্পানি, এবং সেই কোম্পানি আমেরিকাতে তাদের আবার শেয়ার মার্কেটে তাদের লিস্টিং আছে, এবং তারা আগুন লাগিয়ে দেওয়ার তাদের কারণটাই হচ্ছে যে ওই গাছগুলো এক তো মরে যাবে, তারপর ওই জায়গাতে তারা কি করবে না কিছু চাষাবাদ করবে, আর ওই আমাজনের জঙ্গলের নিচে যে ফসিল ফুয়েল আছে সেই ফসিল ফুয়েলকে তারা ওখান থেকে উত্তোলন করার একটা সুযোগ করে দেবে, এবং এটা ওখানকার রাষ্ট্র প্রশাসন তারাও অনেক মদত করছে। কিন্তু আবার ওই জঙ্গলের অধিবাসী যারা, তারা কিন্তু ওখানকার মানে মানুষজন, তারা কিন্তু ভীষণভাবে ওখানে লড়াই আন্দোলন করছে এর বিরুদ্ধে। চিকো ম্যান্ডিসের কথা অনেকেই জানেন, চিকো ম্যান্ডিস তার এই নেতৃত্ব দিয়েছেন। তো এই যে জায়গাটা আর কি, যে গাছ কেটে ফেলে হচ্ছে, গাছকে পুড়িয়ে ফেলা হচ্ছে, এমনকি আমাদের দুর্গাপুরেও আমরা বেশ কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি গাছকে যেখানে সেখানে আগুন লাগিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে, কেন দিচ্ছে, কি যেতে তার মধ্যে তাদের কার অর্থনৈতিক স্বার্থ রয়েছে, আমরা সেটা বুঝতেই পারছি না। তো গাছ লাগাতেই হবে, গাছ তো আমাদের লাগাতেই হবে, গাছকে লাগানোর ভেতর দিয়ে শুধু গাছ। আমি যে এই পুরো জানতে চাইছি এটা, যে এই কাজগুলো তোমরা যে উদ্যোগটা নিয়েছো, যেভাবে সংগঠনটা তৈরি করেছো, প্রায় একই ধরনের কাজ, হয়তো তোমাদের সঙ্গে তফাৎ আছে, হয়তো কি বলবো, আমি নীতিগত বলতে যাচ্ছি না, আমি বলছি ধরো একাডেমিক তফাৎ হতে পারে, কাজের ধরনের তফাৎ, কিন্তু এটা যদি যোগাযোগ করে একসাথে করা যায়, হ্যাঁ, তাহলে আমার সেই যোগাযোগগুলো তোমাদের অন্যান্য যারা, ধরো আমি গ্রিন ভলেন্টিয়ার্সের কথা বলছি, ওরা প্রচুর কাজ করছে, ওরা প্রকৃতপক্ষে তোমরা যেতে পারো গোপাল মাঠের কাছে একটা প্রকৃতপক্ষে যেন বনসৃজনই করে ফেলেছে। হ্যাঁ আমি জানি এটা আমি জানি। ইদানিং আমরাইতে একটা খুব চেষ্টা করা হচ্ছে আবার এরকম, যাই হোক এগুলো হয়, নানাভাবে হয়, কারণ এগুলো পারস্পরিক। আমরা আমাদের প্রমোতেও বলছিলাম যে এই সমাজকর্মী যারা কাজ করছেন, পারস্পরিক সৌহার্দ্য থাকলে, ও বিরোধটা না যদি থাকে, তাহলে আমার মনে হয় সুবিধা। আরেকটা কথা পুলক জিজ্ঞেস করছিলাম, তুমি সেটা বলবে আমাদের দর্শকদের, যে তোমরা যে জিনিসটা ভাবছো, এই যে বলছো আজকে আমাকে বললে, আমি তো শুনলাম স্কুলের ছাত্রছাত্রী তারা এই ব্যাপারটা সজাগ কিনা, হয়তো সম্ভব না, তারা হয়তো তাদের অভিভাবকদের ইচ্ছাতেই চলতে হয়, কিন্তু সজাগ হচ্ছে কিনা যে প্রকৃতি, এই যে তুমি এশিয়ান কালচার বললে যে প্রকৃতি আমার মা, হ্যাঁ, এখন সত্যি ওই বাচ্চাটা গাছটা কেটে জ্বালানি হিসাবে ব্যবহার করবে, না গাছটা থাক ও আমার ভাইয়ের মতো, আমি যখন জন্মেছিলাম গাছটা মা লাগিয়েছিল, এই প্রীতিটা আসবে। এই যে একটা ব্যাপার, প্রয়োজন, জ্বালানিও প্রয়োজন, তার উপায় নেই, কিন্তু তবু এই যে ভাবনা, কাটলে কষ্টটা পাবে, বাড়ির পোষা ছাগলটাকে কাটলে কষ্ট পাচ্ছে, একটা গাছ কাটলে কষ্ট পাচ্ছে কিনা ছোটরা, এই অনুভূতিটা দেওয়ার জন্য তোমরা স্কুলে স্কুলে কোনো প্রচেষ্টা চালাচ্ছ? না, আমরা স্কুলে স্কুলে একটা প্রচেষ্টা, তখন আমরা ভারী কথা না, খুব সোজা কথাতেই, আমরা যখন ওই গ্রিন ভলেন্টিয়ার্স যখন তৈরি হলো আর কি, তখন আমি ওর মধ্যে ছিলাম, এবং তখন আমরা কিন্তু স্কুলে স্কুলে গিয়ে এই পরিবেশ নিয়ে এবং তাদেরকে এই সচেতন করে তোলার এই কাজটা আমরা হাতে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে যেটা হলো যে কোভিড এসে গেল, কোভিড এসে যাওয়ার ফলে সেই কাজটা নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এবং অনেক বয়স্ক মানুষ তারা যেভাবে মানে হয়েছে, রোগগ্রস্ত হয়ে গেছেন, ফলে তাদেরকে আমরা আর ফিরে পাইনি। কিন্তু আমাদের এরকম একটা ভাবনা চিন্তা আছে। আপনার কথাটা একদম আমাদেরই কথা আপনি আসলে তুলে ধরলেন, খুব জরুরি কথা বলেছো, যে আমার এশিয়ান কালচারই বলছি শব্দটা, যাই হোক, এখানে প্রকৃতিকে যে দেখা, এই যে বলছো নদী হচ্ছে তো মা, নদী মাত্রেই কাবি, হ্যাঁ, মানে বা পাহাড় হচ্ছে আমার দেবতা, মানে খুব সুখা পাহাড়ও, পুরুলিতে গেলে
সবই তো দেবতা। হ্যাঁ হ্যাঁ, মাঠা বুড়ো তো মানে সব দেবতাকে করছে। সেই বোধটা যদি নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু প্রকৃতিকে নষ্ট করতে দ্বিধা করব না। কিন্তু যদি আমার শৈশব থেকে ওইটা হয় যে না, ও বাবারে পাহাড়, ওকে রাখতে হবে, সেই কাজটা যদি তোমরা নিশ্চয়ই দেবে, তোমরা তোমাদেরই কাজ, তো এটা যদি একটু বাড়িয়ে নাও, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের। হ্যাঁ একদমই, তাদের একদমই ঠিক কথা বলেছেন, অন্যরকম ব্যাপার হয় তাদের। ঠিক কথা বলেছেন আপনি একদম। আচ্ছা, আরেকটা কথা বলছি, এটা অবশ্য তুমি প্রসঙ্গটা তুলেছো, তোমাদের বিষয় না, যে তুমি মান করে যে জীবন কাঠির কথা বললে। ধরো আমাদের, তোমরা যে অঞ্চলটা কাজ করছো তার চারপাশে যারা একেবারে কৃষি নির্ভর মানুষ, নানাভাবে মানে কৃষি নির্ভর মানে চাষ যিনি করছেন, লাঙল চালাচ্ছেন বা তার কথা বলছি না, যার ওই পণ্যটার উপরেই তার চলছে, দুরকম আছে আমরা জানি, আমরা এমনি চাষা দুরকম বলি, এরা ওই জায়গাগুলোর খবর রাখে মানে তোমরা যে চেষ্টা করছো চাষটা এরকম না করে এরকম করবেন, খবর রাখে মানে তারা তো এই চাষটা তারা দীর্ঘ এখানে 12 বছর ধরে তারা দেখছেন। কিন্তু যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে মানুষজনকে ফেলে দেওয়া হয়েছে, এটা একটা সমস্যা। কিন্তু সমস্যাটা এই অর্থে যে ওই চাষগুলোর ফলে উৎপাদনটা বেশি হয়, আপনি যেটা প্রথমে বললেন, এবং মানুষের সংখ্যা বেড়েছে, এটা ঠিকই, এবং তার জন্য উৎপাদন ওইভাবেই একমাত্র বাড়তে পারে, আর দ্বিতীয় কোনো রাস্তা যে নেই বা থাকতে পারে না, এটাও কিন্তু ঠিক নয়, সেটাও কিন্তু খুঁজে রাখার দরকার আছে। ঠিক বলেছো। দ্বিতীয়ত আর একটা কথা যেটা বলি, সেটা হচ্ছে যে এই যে চাষগুলো যে হচ্ছে আর কি, উৎপাদন বেশি হচ্ছে, পয়সা একটু লাভ দ্বারা বেশি পাচ্ছেন, কিন্তু ওই ফসলটা খেয়ে যে ধরনের রোগকে আমরা ডেকে নিয়ে এসেছি, আজকে ঘরে ঘরে প্রতিটি মানুষের রোগ, এবং এই রোগকে কেন্দ্র করে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে একটা ব্যবসায়িক যে মানসিকতা, এবং সেই রোগগুলিকে কেন্দ্র করে, ক্যান্সারকে কেন্দ্র করে, যেমন একটা ট্রেনই আছে পাঞ্জাব থেকে ভাতিন্দা অবধি যায়, সেটা হচ্ছে যে ক্যান্সার এক্সপ্রেস। সেখানে কারণ কি না, ওই চাষ করার জন্য, ওই ফসল উৎপাদন খাওয়ার জন্য ক্যান্সারের আজকে পাঞ্জাবের ঘরে ঘরে ক্যান্সার। এটা তো হয়েছেই, তো এই জন্য বিষ আমাদের সর্বনাশ করেছে, আমাদের শরীরের রোগ ফোগ না, মাটিটাকেও নষ্ট করেছে, মাটিটাকেও নষ্ট করে দিয়েছে। এবং তার বিকল্প ভাবা হচ্ছে, যেটা তুমি বললে, আমি প্রিয় দর্শকদের বলবো যে পুলকের কথা শুনে আপনারা আপনাদের মতামত আমাদের পরেও জানাতে পারেন, আমাদের ফোন নম্বরও আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে একটা জিনিস এই সঙ্গে বলে রাখি, যে এই যে চাষের কথা বলছি আমরা, অধিক উৎপাদনশীল চাষ, যার জন্য রাসায়নিক সার প্রয়োগ করতে হচ্ছে, অন্য ধরনের ধান তৈরি করতে হচ্ছে বা গম তৈরি করতে হচ্ছে। অন্য একটা দিক আছে আজকে, খুব গুরুত্বপূর্ণ দিক হয়ে যায়, রাসায়নিক সার ছাড়াও যেটাকে আমরা সাধারণ কথায় পেস্টিসাইডস বলি, কীটনাশক, এটার প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এটা দেবলবাবুর কাজ, খুব বড় কাজ, এটা পরীক্ষা করে দেখা গেছে যে ধরুন একটা 4 বিঘা জমিতে যদি কিছুটা করে বিভিন্ন ধরনের ধান লাগানো হয়, ধরুন 16 রকমের ধান লাগানো হয়েছে, তাহলে কিন্তু ওই কীটের আক্রমণ, কারণ কীটগুলো কিন্তু সব একরকম খাদ্য চায়, ফলে আমি যদি এখানে একরকমের ধান লাগাই, এখানে যদি কীট আক্রমণ হয় পরেরটা আর হবে না। এটা কিন্তু একটা মানে পরীক্ষিত সত্য, এটা দেবলবাবুর পরীক্ষা। তো অধিক ফলনশীলের অধিক যে বিপদ, সেটা আমরা আবার কিছুটা সামলাতে পারি যদি আমাদের পুরনো যে ধরনগুলো আমাদের পারিবারিকভাবে যে আমরা শিখেছিলাম, সেগুলো যদি আবার প্রয়োগ করি। কিন্তু এটা নিয়ে কাজ হচ্ছে না। আমি বলছি যে আমাদের কৃষি দপ্তর বলে সরকারিভাবে বা বেসরকারিভাবে সেইভাবে কাজ হচ্ছে না। আমাদের সময় প্রায় শেষ হতে চলো, পুরো অনেক কিছু শোনার আছে, আমি একটু বেশি হয়তো বলে দিচ্ছি কথা, কিন্তু দর্শকদের সুবিধার জন্য যেটা জানতে চাই, ধরো আমরা এই শহরে যদি এই রাসায়নিক ছাড়া যে চাষবাস হচ্ছে, ডাল, তেল ইত্যাদি, এগুলো এখন বড় বড় মল যেগুলোতে, সেগুলো আলাদা করেই পাওয়া যায়, অর্গ্যানিক ফুড বলে বিক্রি করে, অনেকটা বেশি দামে, খরচা বেশি হতেও পারে, আমি সেসব জানি না। দুর্গাপুরে এরকম কিন্তু একটা সময় আমরা কিছু ব্যবস্থা করেছিলাম, সামান্য হলেও। হ্যাঁ, আমাদের অনেক বন্ধুরা মারাও গেছেন, তপনের কথা মনে আছে কিনা জানি না, তপন বড় কাজ। তো
এরকম কিন্তু একটা ব্যবস্থা ছিল যে আমাদের এইগুলো পাওয়া যেত। আজকে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না। তো তোমরা একটা ব্যবস্থা কিছু করতে পারবে, একটা উদ্যোগ? হ্যাঁ, আমরা মানে অন্যকে দোষী না করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো পাচ্ছিও না। না না না, এটাই তো আমরা করতে চাইছি, এবং আমরা চাইছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ওই এলাকাতে যাতে মানুষ এই জৈব চাষের প্রতি তারা দেশি ধানের বা দেশি ধানের শুধু নয়, নানা রকম সবজিরও আমরা বীজ ওখানে আমরা সংরক্ষণ করছি এবং উৎপাদন করছি, সেগুলি যাতে ওখানকার মানুষরা করতে পারেন, এবং দেশীয় সমস্ত সম্পদ, সেই সম্পদকে ঘিরে যাতে তাদের যাপনটা যাতে চালাতে পারে, তাতে কিন্তু অনেক খরচ অন্য দিক থেকে কমে যাবে। যেমন স্বাস্থ্যের খরচ পুরোপুরি কমে যাবে। এমন কতগুলি ধান আছে যে ধানের চালের ভাত খেলে সুগার, প্রেশার এই রোগগুলি কিন্তু হবে না। এটা কিন্তু পরীক্ষিতভাবে সত্য আর কি। কিন্তু তা সত্ত্বেও আমরা গ্রহণ করতে পারি না, কারণ যেহেতু ওইটা একটা মানে আমাদের যেহেতু সমস্তটাই পণ্য এবং বিনিময়ের জায়গা থেকে দেখতে হয় এবং অর্থের জায়গা থেকে দেখতে হয়, ফলে কি হচ্ছে যে আমরা কম পয়সায় কোনটা পেতে পারি সেই দিকে আমাদের ঝোঁক চলে যাচ্ছে, এবং যে কারণে আমরা কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। কিন্তু আমরা চেষ্টা করছি যে আমরা এই উৎপাদনটাকে বাড়িয়ে বা ওখানকার একটা ফসলের এমনি আছে, আমরা ছাড়াও এই অঞ্চলে অনেকেই কিন্তু জৈব চাষ করে এবং জৈব উৎপাদন করেন। এই সামান্য এই দুর্গাপুরের ব্যারেজ পেরোলেই বাঁকুড়াতে প্রচুর জায়গাতে এইভাবে চাষ হয়, এবং আসানসোলের এক ভদ্রলোক আছেন, উনি এই মানে একটা বিপণন করেন এটার উপরে। আমাদের মানাচড়েই এখন সবজির ক্ষেত্রে বেশ কিছু জায়গাতে এই রাসায়নিক সার ছাড়া চাষের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আমাদের এখানে শুরু হয়েছে। একেবারে রাসায়নিক বাদ দেবো না, খুব কঠিন, মানে নানা কারণে, কারণ নানা ব্যবহারে, মানে ধরো আমি বলছি গরুর যে গোবর দেবে, সেই গরু যে খায়, যে খাদ্যটা খায়, সেটা রাসায়নিক কেনা, সেটাও কন্ট্রোল করতে হবে, খুব মুশকিলের ব্যাপার নয়। কিন্তু এবং এখন ওই যে ধান আমরা চাষ করি এখন বর্তমানে, অধিক ফলনশীল ধান, যেটা ওই ছোট ছোট ধানগুলো হয়, কি বলে ওই ধানটার নাম, যাই হোক, ওর খড়গুলো তো ছোট ছোট, এবং সেই খড় মানে দিয়ে কোনো কাজ হয় না। আগে যেমন আমাদের কি ছিল, একটার সাথে আর একটা সম্পর্ক ছিল। কীরকম ধরুন যে আমাদের আমন ধানে বড় বড় আঁটি হতো, সেইগুলি আমাদের খড়ের ঘর হতো, সেই খড়ের ঘরে সেইগুলি আমাদের ছাউনি হতো, বাকিটা গরুতে খেত, সেই গরুর যে আবার বজ্র গোবর সেটা আবার চাষেতে চলে যেত। আর তাছাড়া আবার যে ধরুন কুঁড়ো যেগুলো আমাদের তৈরি হতো ধানের থেকে, সেইগুলি আবার আমাদের কি ছাগল বা গরুর খাদ্য হিসাবে সেগুলো আবার আসতো, হাঁস মুরগি তাদের খাবার হিসাবে আসতো। এইভাবে একটার সাথে একটা এমনভাবেই জড়িয়ে একটা উৎপাদন ব্যবস্থা ছিল যে একজনের বর্জ্য আর একজনের খাবার, এইভাবে একটা সাইক্লিক বরাবরই প্রকৃতি জুড়ে একটা খাদ্য যেমন সম্পর্ক আছে, তেমনি প্রকৃতি জুড়েই এটাকে আমরা আজকের ভাষায় চেন সিস্টেম বলি, এটা আছে। আরেকটা ব্যাপার দর্শকরাও জানেন, তুমি তো এই নিয়ে কাজ করছো, জানোই, খুব মজার ব্যাপার হচ্ছে আমরা ভুলে গেছি প্রায়। যেমন ধরুন এই ভাদ্র মাস আজকে শেষ হয়ে গেল, আশ্বিন শুরু হয়ে গেল, ভাদ্র মাসে আউশ ধান হতো। মজার ব্যাপার হচ্ছে এই আউশ ধানের যে চাল, ভাদ্র মাসের যে প্রাকৃতিক আবহাওয়া, তার জন্য এই চালটা খুব প্রয়োজনীয় ছিল। আবার এই কার্তিক অঘ্রাণে যখন আমন ছিল, সেটা কিন্তু সেই সময়কার প্রাকৃতিক সঙ্গে, এই তুমি বললে না যে কোনটা প্রেশার অমুক, এটা প্রকৃতির নিজস্ব উৎপাদনটাই এমনভাবে হতো যে সেই সময়ের সঙ্গে মান্যতা নিয়ে। অদ্ভুত ব্যাপার, মানে কমলা লেবুটা শীতকালে হয়, এই যে ব্যাপারটা, মানে এখন আমরা যখনই চাইলাম যে টমেটো সারা বছরই হোক, তখন কিন্তু টমেটোর গুণাবলীগুলো নষ্ট হয়ে গেল, প্রাকৃতিক গুণাবলীগুলো আমি বলছি। অন্য গুণ আবার ইনজেক্ট করে এখন নানা রকম করতে পারে, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা বলি, এমনি সাধারণভাবে বলি না যে সিজনাল ফল, সময়ের ফল একটু খেতে হয়, সময় অর্থাৎ ওই সময় এই ফলটা। এবং আরেকটা ব্যাপার পুলক একটু অপ্রাসঙ্গিক হচ্ছে, বলে দিই, আমাদের বলি যে ফল খাওয়া। দেখুন কাশ্মীরে মানুষ ওই পরিবেশে থাকেন, ওদের জন্য আপেল যতটা ভালো, আমি যে অঞ্চলে থাকি আমার জন্য কিন্তু পাকা পেঁপে আর পেয়ারা একই রকম ভালো, আমার জন্য কিন্তু নাশপাতি আর আপেল নয়।
নাশপাতি আপেল খাবেন না এরকম আমি বলছি না, খান, আপনি যথেষ্ট খান, ভালো করে খান, কিন্তু আমার যে প্রাকৃতিক পরিবেশ এখানে যে পাকা পেঁপে এবং পেয়ারা, এটাই কিন্তু আমার পক্ষে অনেক উপযুক্ত। আবার কাশ্মীরে কিন্তু পাকা পেঁপে আর পেয়ারা তাদের পক্ষে হবে না। প্রকৃতির এই যে ব্যাপারটা, তোমরা প্রকৃতির উপর কাজ করছো বলে যে এই যে আমি বিশেষ করে বলছি ছাত্রছাত্রীদের মধ্যে এই ব্যাপারগুলো যদি ঢুকিয়ে দিতে পারো। হ্যাঁ, আমি একটা কথা আপনাকে এই প্রসঙ্গে বলবো যে আজকে মানুষ দেশের সভ্যতার যে বিকাশ ঘটে গেছে, যেভাবে মানুষের চাহিদাগুলো উঠে গেছে এবং তাতে অনেকেই কিন্তু এটাকে একটা ইউটোপীয়ভাবে কিন্তু ভাবতে পারেন যে এটা আজকে কি আর এটা সম্ভব, এটা সম্ভব নয়। কিন্তু আমরা এটার করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে প্রকৃতি আজকে যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, তাতে মানব সভ্যতাই কিন্তু আজকে প্রশ্নচিহ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এবং এভাবে যদি আমরা চলতে থাকি, পৃথিবীর গড় তাপমাত্রা যেমন 1.5-এর কাছাকাছি চলে এসেছে এবং সারফেসের টেম্পারেচার কোথাও 1.5-কে ছাড়িয়েও চলে গেছে, কিন্তু সমুদ্রের জলের টেম্পারেচার এখন তো, ফলে এইভাবে যে গরম বাড়ছে, যেভাবে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা তাতে কিন্তু আগামী ভবিষ্যৎটা এটাই যে মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাবে, কিন্তু প্রকৃতি তার নিজের মতো করে আবার নিজেকে সাজিয়ে নেবে। কারণ আমরা দেখলাম চেরনোবিলে অত বড় একটা দুর্ঘটনা ঘটলো, পারমাণবিক দুর্ঘটনা, সেখান থেকে সমস্ত মানুষকে সরিয়ে নেওয়া হলো, কিন্তু মাত্র 15-20 বছরের মধ্যে সেখানে কিন্তু আবার জঙ্গল হয়ে গেছে, সেখানে সমস্ত পশুরা এসে গেছে এবং তারা তাদের নিজেদের মতো করে বিচরণ করছে, কোনো অসুবিধা তাদের কিন্তু হচ্ছে না। তাহলে এইবার কথা হচ্ছে যে তাহলে উপায় কি? প্রশ্ন হচ্ছে যে উপায়টা কি? উপায়টা এটাই যে আমরা মানুষ, আমাদের একটা ভাবনা চিন্তার যে ক্ষমতা প্রকৃতি আমাদেরকে দিয়েছে, ফলে কোনো টেকনোলজি বা কোনো ব্যবস্থা যদি দেখি যে প্রকৃতিকে আমাদের ধ্বংস করছে, তাহলে আমরা সেই টেকনোলজিটাকে সাময়িকভাবে বাতিল করে দেব। আমরা প্রকৃতির পুনরুৎপাদনের জন্য নতুন করে টেকনোলজি ভাববো, যে টেকনোলজির ভেতর দিয়ে প্রকৃতি এবং মানুষ উভয়েরই বিকাশ ঘটবে। এবং এই কারণেই কিন্তু আমরা আমাদের সংগঠনের নাম রেখেছি যে মানবিক প্রাকৃতিক বিকাশ সোসাইটি। এটা কিন্তু পুলক, আমাদের দুর্গাপুর দক্ষিণবঙ্গীয় মানবিক এবং প্রাকৃতিক বিকাশ সোসাইটির সম্পাদক পুলক গোস্বামী। শেষ কথাটা শেষ এই জন্য বলছি, আমাদের হাতে সময় আর একদম নেই পুলক, আমরা অন্য আরেকদিন আলোচনা করব, কিন্তু পুলক শেষ কথাটা বড় সুন্দর করে বলেছে, যেটা আমি বলবো, মানুষকে এবার থামুন। স্বাচ্ছন্দ্য অনেক ভোগ করা গেল মানব পূজাতে, হয়তো আমি কম পেয়েছি, আপনি বেশি পেয়েছেন স্বাচ্ছন্দ্য, কিন্তু শেষ পর্যন্ত মানবের স্বাচ্ছন্দ্য শেষ হয়েছে। এবার প্রকৃতিকে বাঁচাই, তারপরে দেখা যাবে। এবং তা না হলে যেটা বলছে, ধরুন এই প্রকৃতিতে আমরা বহুবার দেখেছি একেবারে বিবর্তনের অনেক পরেও, প্রাণী শুরু হওয়ার পর সমস্ত প্রাণী ধ্বংস হয়ে গেছে, আবার হিমযুগ শুরু হয়ে গেছে, এই নানা গল্পগাথাতেও পেয়েছি, এখন ইতিহাস খুঁড়ে খুঁড়ে কিছু কিছু প্রমাণও পাওয়া যাচ্ছে। সুতরাং প্রকৃতিকে বাঁচাতে হবে, কারণ প্রকৃতি আমাদের বাঁচায়। একদম এইটাকে এটাই আমাদের মূল মন্ত্র করে আগামী ভবিষ্যতে আগামী প্রজন্মকে আমাদেরকে কিন্তু বাঁচিয়ে তুলতে হবে। প্রকৃতিকে ব্যবহার কর, প্রকৃতি তো তৈরি যে মা তো সন্তানেরকে গর্ভে ধরে সে সন্তান প্রসব করেছে, এবার সন্তান কি করবে? মাকে কামড়ে খেয়ে নেবে মাংস, না মায়ের দুধ খাবে? দুধটুকু খাক, কিন্তু শেষ করে দেবেন না। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ দেওয়ার আগে একটা বলে নিই, মনে রাখবেন প্রতি বুধবার ঠিক বেলা 2টোয় আমরা এই সোশ্যাল এক্সপ্রেসের যে বিশেষ অনুষ্ঠান, এক্সপ্রেস নিউজের দ্বিপ্রাহরিক অনুষ্ঠান, এখানে কোনো না কোনো এই সমাজ সংগঠন নিয়ে আমরা এখানে বসবো। পুলককে হয়তো আরও একদিন রাখতে হবে, কারণ অনেক কথা হলো না মনে হচ্ছে যেন। হ্যাঁ, আবার বলবো। আর আপনার দর্শকদেরও বলছি, আপনাদের কাছে পিঠে যদি মনে হয় এমন কোনো সমাজ সংগঠন আছে যারা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করছেন, তাদেরকে মানুষের সাথে পরিচয় করবার দায়িত্ব আমরা নিচ্ছি। তারাও আমাদের ফোনে আমাদের জানাবেন যে এই সংগঠনটাকে নিয়ে আপনারা কথাবার্তা বলুন। পুলক, অনেক ধন্যবাদ। আপনাদের এই চ্যানেলকেও আমার খুব অশেষ ধন্যবাদ, কারণ আমার মতো একজন খুবই সাধারণ মানুষকে এবং রঞ্জিতদার মতো একজন রঞ্জিতদার মতো একজন মানুষ আমাকে ডেকেছেন। হ্যাঁ, এর জন্য আমি ধন্যবাদ দিয়ে রঞ্জিতদাকে ছোট করবো না। এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান, দর্শক বন্ধুরা পুলককে ধন্যবাদ দিচ্ছি, আপনাদের হয়েও ধন্যবাদ দিচ্ছি।
আমরা পুলক্ষতা একদিন রাখবো। আবার সামনের বুধবার ঠিক বেলা 2টোর সময় হাজির হবো আপনাদের সামনে। আপনারাও থাকবেন, মানুষকে বলবেন যে আমরা কী ধরনের আলোচনা করছি। আজকের মতো নমস্কার, ভালো থাকুন, আনন্দে থাকুন। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।